ভাইয়া 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 কোথায় তুমি? এই তো এনি। ও ভাই তুই চলে আইছিস? ভাইয়া কেমন আছিস গো? ভালো, তুমি ভালো আছো? এই তা তুই আসবি, একটা খবর টবর দিয়ে আসবি রে। আরে ভাইয়া তোমার সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে আসলাম। অনার্স পরীক্ষা শেষ, ওখান থেকে কি করব, ভাবলাম তোমার সাথে দেখাও হয়ে যাবে, গ্রামটাও ঘোরা হয়ে যাবে। আর ভাইয়া তুমি তো খুব ভালো করেই জানো আমার ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার। ভাইয়া আর সেদিন বেশি দূরে নেই, বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করলেই আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ভাইয়া। হয়, আব্বা আম্মার অনেক ইচ্ছে ছিল যে তুই বড় ম্যাজিস্ট্রেট হবি। আমিও দোয়া করি তুই বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হয়ে পুরো গ্রামের মুখ উজ্জ্বল করে দিস। এই এনে দাঁড়ায় কথা কলি হবে, চল ভিতরে চল, আজকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়াবানি। ভাইয়া আমি একটু গ্রামটা ঘুরে আসি। ও বুঝতে পারিছি, ইয়ার সাথে দেখা করতে যাবি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি কিন্তু, আমি রান্না করবো, দুই ভাইতে একসঙ্গে বসে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই আমি। হা হা গুড। প্রিয়া প্রিয়া আরে সৈকত, তুমি তুমি কখন আইছো? এই তো কিছুক্ষণ আগেই এলাম, এসেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। কি ভালো কোনো সংবাদ আছে? চাকরি পাইছো নাকি আগের মতো বেকার আছো? তুমি তো জানো আমার ইচ্ছা ম্যাজিস্ট্রেট হওয়ার, আর কিছুদিন পর হয়তো আমার ইচ্ছাটা পূরণ হবে। সেই একই কথা তুমি আমাকে 10টা বছর ধরে শোনাচ্ছ। শোনো, বাবা আমার বিয়ে ঠিক করেছে অনেক ভালো আর হ্যান্ডসাম একটা ছেলের সাথে। দেখেছো শুভকে কত হ্যান্ডসাম লাগছে? হ্যাঁ অনেক হ্যান্ডসাম লাগছে। আমাদের মেম্বার চাচার ছেলে না, শুনেছি পুলিশে চাকরি পেয়েছে। হ্যাঁ, ও পুলিশে চাকরি পেয়েছে। কি খবর প্রিয়া, কেমন আছো? এই তো ভালো। শুনলাম তুমি নাকি পুলিশে চান্স পেয়েছো। শোনার কিছু নেই, আমি পুলিশ। তো তুমি কি করছো? চাকরি বাকরি করছো নাকি আগের মতো বেকারই আছো? তুমি তো জানোই আমার অনেক আগে থেকে এই স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার, সেই চেষ্টাই করছি আর। হ্যাঁ, আমারও তো স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু কই হতে পেরেছি? হয়েছি তো পুলিশ। তোমার মতো বেকাররাই না এসব জেগে জেগে স্বপ্ন দেখে। আমার কাজের অনেক চাপ আছে, এইসব আজেরা চিন্তা ভাবনা করার সময় আমার নেই। প্রিয়া চলো, তোমাকে কিছু কেনাকাটা করে দিই। হ্যাঁ চলো। কি ব্যাপার প্রিয়া, তুমি ওর সাথে যাবে মানে? আরে তোমাকে না আমি বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই ছেলে আর কেউ না, এই শুভ। আর শোনো, তোমার সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আসি, ভালো থেকো। প্রিয়া ও ভাই ওঠ, কান্দিস নে, ওঠ। আমি জানি পিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তোরে কইনি যে তুই এবার কলি বিশ্বাস করবি কিনা, আর বাড়িতে ঢুকে একটা খারাপ সংবাদ শুনবি, মনটা খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে, ওই দিন তোরে কইনি। যাক ভালোই হয়েছে, সত্যি তো তোর সামনে চলে আসছে। শোন, জীবনে এরকম বাধা বিঘ্ন আসবে যাবে, তাই বলে নিজেরে ভাঙতি দেওয়া যাবে না, শক্ত করে রাখতে হবে। এই আমি তোর ভাই, তোর সাথে আছি না? হ্যাঁ, তুই ওই মায়ের দেয়া দিবি যে মায়ে তোরে আজকে তুচ্ছতাচ্ছিল্য করলো, সেই মায়ের তুই ম্যাজিস্ট্রেট হয়ে দেয়া দিবি, তুইও পারিস। চল বাড়ির দিক চল। আমি তোমার জন্য খাবার বেরো অপেক্ষা করতেছি, আর তুমি এখানে। আচ্ছা কি হয়েছে তোমার, মন খারাপ নাকি? আরে আর বলো না, আমি না খুব সমস্যায় পড়ে গিয়েছি। কেন, কি হয়েছে তোমার? কিছুদিন আগে কিছু চোরাচালান মাল বিক্রি করি, থানায় ভুলভাল হিসাব দেই, সব ঠিকই ছিল, কিন্তু আমার এক অফিসার ও এই বিষয়টা জেনে যায়।
ওকে ভাগ দেয়নি বলে ও বড় মহলে জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যদি একবার তারা জেনে যায় না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। কি বলছো কি তুমি এসব? এখন কি করবে? শোনো, আমি ভেবেছি আমাদের এলাকায় নতুন এক ম্যাজিস্ট্রেট এসেছে, তার সাথে কথা বলে তাকে যদি কিছু টাকা পয়সাতে কনভিন্স করা যায়, তাহলে ব্যাপারটা ডিসমিস হয়ে যাবে, আমার চাকরিটাও বেঁচে যাবে। বাহ, এটা তো ভালো বুদ্ধি। আচ্ছা শোনো, তুমি যখন দেখা করতে যাবে আমাকেও নিয়ে যাবে, আমিও দেখি একটু রিকোয়েস্ট করে কোনো কিছু করতে পারি কিনা। তা না হয় ঠিক আছে, কিন্তু স্যারের অফিসে গিয়ে এই ব্যাপারে কথা বলা যাবে না, এতে স্যার রাজি নাও হতে পারে। আমি শুনেছি কালকে বিকেলে নাকি স্যার কোনো এক দাওয়াতে যাবে, তখন গিয়ে স্যারের সাথে কথা বলে নিব আর স্যারকে 2 লক্ষ টাকা দেওয়ার অফার করব। স্যার রাজি হতেও পারে। আচ্ছা ঠিক আছে, এখন আর মন খারাপ করো না, কাল আমরা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করব। এখন তো চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চল। এক্সকিউজ মি স্যার। সৈকত, তুমি এখানে নতুন ম্যাজিস্ট্রেট? প্রথমত সৈকত নয়, স্যার বলুন। আর দ্বিতীয়ত তুমি নয়, আপনি করে কথা বলুন। একজন ম্যাজিস্ট্রেটকে তুমি করে কথা বলতে হয় না, আপনি করে কথা বলতে হয়। এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আই এম সরি স্যার, কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট কিভাবে হলেন? নিশ্চয়ই এটাও আপনার অজানা নয়। বিসিএস পরীক্ষা দিয়ে আজকে আমি ম্যাজিস্ট্রেট। আমার স্বপ্ন ছিল আমার ম্যাজিস্ট্রেট হওয়ার। আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। চেষ্টা করলে আল্লাহ তার মনের আশা পূরণ করে। যাই হোক, পুরনো কথা টেনে আনতে চাচ্ছি না। আপনারা এখানে কেন এসেছেন এটা বলুন। আসলে স্যার, যদি একটু সাইডে আসতেন, আপনার সাথে একটু কথা বলতাম। সাইডে যাওয়ার প্রয়োজন নেই। আমি অফিসিয়ালি কোনো কাজ সাইডে গিয়ে করতে পছন্দ করি না। যা বলার এখানে বলুন। আসলে স্যার, আমি আমার চাকরিটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছি। কিছুদিন আগে কিছু চোরাচালানের মাল আমি বিক্রি করি, এটার জন্য আমার সিনিয়র অফিসার আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলছে। ভুল করেছেন আপনি, আইন ভঙ্গ করেছেন আপনি। আপনার সিনিয়র আছে, তার কাছে যান। আপনি আমার কাছে কেন এসেছেন? আমি কি করতে পারি? আসলে স্যার, আপনি তো আমার সিনিয়রেরও সিনিয়র, তাই ডিরেক্ট আপনার কাছে আসলাম। স্যার, যদি কিছু লেনাদেনার মাধ্যমে ব্যাপারটা ডিসমিস করা যেত তাহলে ভালো হতো না? সরি, লেনা দেনা? তার মানে আপনি আমার কাছে ঘুষের অফার নিয়ে এসেছেন, রাইট? আপনার কি জানা আছে বাংলাদেশ দণ্ডবিধির 161 ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মকর্তা যদি সরকারি কোনো কাজে বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোনো উপায়ে 1 টাকাও নিয়ে থাকে, তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। সেটার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে। তাছাড়া অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর আপনি আমার কাছে এসেছেন ঘুষের অফার নিয়ে? স্যার, এখানে আমার স্বামীর চাকরিটা নিয়ে টানাটানি পড়ে গেছে। আপনি যদি দয়া করে বিষয়টা সুদৃষ্টিতে দেখতেন, তাহলে চাকরিটা বেঁচে যেত। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসতেন। হ্যাঁ প্রিয়া, ও তোমাকে অনেক ভালোবাসতো, তোমার জন্য অনেক কান্নাকাটিও করেছে সে। আজও পর্যন্ত ও বিয়েটা করেনি, শুধুমাত্র নিজেকে তৈরি করেছে, সফলতার দ্বার প্রান্তে নিজেকে নিয়ে গিয়েছে। বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে। যখন ওর পাশে কেউ ছিল না, তখন আমি ওকে আগলে রেখেছিলাম। সাফল্যের শেষ পর্যন্ত আমি ছিলাম ওর পাশে, তুমি ছিলে না। আর আজকে তুমি ওর কাছে ভালোবাসা দাবি নিয়ে এসেছো। ভাইয়া, এখানে অফিসিয়ালি কথা চলছে। আইন কখনো প্রেম ভালোবাসা দিয়ে কোনো কিছু বিচার করে না। আর তাছাড়া নিতান্তই যদি বলতে হয়, আমি আপনাকে ভালোবাসতাম। আমাকে তুচ্ছ করে বেকার বলে, আমাকে অপমান করে অন্য একটা ছেলের হাত ধরে আমার সামনে থেকে চলে গিয়েছিলেন। এখন আমি আর আপনাকে ভালোবাসি না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাদের দুজনকেই আমার শরণাপন্ন হতে হলো। যাই হোক, আপনার স্বামী লোভে পড়ে ভুল করেছে, আইন ভঙ্গ করেছে। দ্বিতীয়ত আমাকে ঘুষের অফার করেছে। যদি উচ্চ আদালতে বলতেও হয়, তাও আপনার স্বামীর বিপক্ষে বলবো, পক্ষে নয়। আশা করি আপনারা দুজনে বিষয়টা বুঝতে পেরেছেন। আসি, ভালো থাকবেন। ভাইয়া চলো।
এই ছেলে, রহমান সাহেবের বাসাটা কোথায় তুই কি চিনিস? কি প্রয়োজন? এই, তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দে। কি কাজ আছে না আছে সেটা তোকে বলতে হবে? অসভ্য কোথাকার। মা, এই ছেলেটা পাগল নাকি? আরে জিজ্ঞাসা করছেন তার বাসা কোথায়, কিন্তু প্রয়োজনটা কি সেটা তো বলবেন। ওদের বড় ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, হাই। তো সাহস তো কম না, সামান্য একটা মেকানিক হয়ে তুই আমার সাথে হাত মেলানোর জন্য আসছিস? এই, তোর হাতের অবস্থা দেখেছিস? আন্টি, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি রহমান সাহেবের বড় ছেলে সৈকত। কি তুই সেই সৈকত? মা, হ্যাঁ? এই ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা সামান্য একটা মেকানিক? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার ছেলে খুঁজতে হবে না, তুমি ছেলে পাবে না। আর এমন একটা ছেলেকে তুমি আমার জন্য খুঁজে বের করেছো যে কিনা সামান্য একটা মেকানিক। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি এমন জায়গায় বিয়ে করব, বড়লোক ফ্যামিলিতে বিয়ে করব, যেখানে আমার কিছু করতে হবে না, পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আর তুমি কিনা এই ছেলেকে আমার জন্য ঠিক করেছো, সে কিনা বিজনেস করে। তুমি একদম ঠিক বলেছো, বিজনেসই তো করে। ওর মতো গরিবের জন্য এটা বিজনেস থেকে কম কিসে? আরে হ্যাঁ, তাই তো দেখছি। ওর বাবা ভাই ওরা কত কিছুই বললো, ওরা হ্যান ওরা ত্যান, ওদের বড় বড় কোম্পানি আছে। এখন তো দেখছি ঘোড়ার ডিম। আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিতে চেয়েছিল, ভেবেছিল আমাদের কেউ নেই তো তাই তাই বোকা বানিয়ে লুটে নিতে চেয়েছিল। এনাফ ইজ এনাফ, অনেক সহ্য করেছি, আর না, এখন এসব বন্ধ করুন। তোর মতো ছোট লোক আমাকে বাধা দেবে? কি ব্যাপার ভাইয়া, তুমি মেকানিকের কাজ করছো কেন? হাতের অবস্থা দেখেছো, কত কালি লাগছে তোমার হাতে। আরে মেকানিক তো আসতেছেই। আরে বাবা বলল গাড়িটা নিয়ে ইমার্জেন্সি কাজে বের হবে, এর জন্য আমি নিজেই গাড়িটা ঠিক করছিলাম। এই, তুই না সেদিন এসেছিলি তোর বাবার সাথে? হ্যাঁ, তোরা তো কত কিছুই বলেছিলি, তোদের এটা আছে, তোদের সেটা আছে, বড় বড় কোম্পানি আছে, 4-5টা গাড়ি আছে। এখন তুই দেখছি সবই মিথ্যা, ফ্রডগিরি করিস। হ্যাঁ মা, তুমি কেন কথা বাড়াচ্ছ? তুমি তো জেনেই গিয়েছো এদের 14 গোষ্ঠী হচ্ছে ফ্রড, মানুষকে ঠকায়, যে সবাইকে আমি জেলের ভাত খাও। আপনাদের মুখ দেখছে অনেক চলে, মাও যেমন মেয়েও তেমন। এতক্ষণ আমার সাথে খারাপ আচরণ করেছেন আমি মেনেছি, বাট এখন আমার 14 গোষ্ঠী নিয়ে পড়েছেন, ইনফ্যাক্ট আমার ভাইকে অপমান করছেন। শুনুন, আপনি কি ভেবেছেনটা কি? আমি মেকানিক? আই এম নট মেকানিক, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাই এইসবের উপরে আমার জ্ঞান আছে। আমার ভাই মিথ্যা কথা বলেনি, আমার বাবা মিথ্যা কথা বলেনি, আমার মাও মিথ্যা কথা বলেনি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের, আমাদের কোম্পানিও আছে। আচ্ছা, আমি কাজ করছিলাম তাই আমার গায়ে কালি লেগেছে, তার মানে কি আমি মেকানিক? নিজের কাজ নিজে করতে পারবো না? আপনাদের কি মনে হয় যে কাজের লোক দিয়ে কাজ করাতে হবে, নিজের কাজ আমরা নিজে করতে পারি না? আসলে কি জানেন, আমরা বাঙালি, তাই ভাবি একটু টাকা পয়সা হলেই অন্যদেরকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিব। শুনুন, নিজের কাজ নিজে করতে শিখুন, তাহলে দেখবেন নিজের কাজের মধ্যেও অনেক মজা আছে। আর হ্যাঁ, কি বলছিলেন? আমার সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছেন না? আপনারা কি সম্পর্ক জুড়বেন? আপনাদের সাথেই আমি কোনো সম্পর্ক জুড়তে চাই না। আরে না না, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, তাই না মা? আসলে এরকম ঘটনা তো অ্যাভেলেবেল ঘটছে, তাই আমাদের না মাথাটা একটু গরম হয়ে গিয়েছে। আর মা, আমরা এইসব কথা এখানে দাঁড়িয়ে কি শেষ করব? যে বিষয়ে কথা বলতে আসছি, বিয়ের বিষয়ে কথাটা একটু সামনে আগাও। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এক কাজ করি না, তোমাদের বাসায় যাই, তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের দুইজনের হাত এক করে দিই, ঠিক আছে? চলো। না আন্টি, আমি এই বিয়েতে রাজি নই। কারণ বিয়ের আগেই আপনারা যা শুরু করেছেন, বিয়ের পরে কি হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি। সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের বাড়িতে বেড়াতে যেতে পারেন, বাট সরি টু সে,
আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ভাই চল। বাবা একটু কথা শুনুন প্লিজ। এ 2 কোটি টাকা দিয়ে দে। এক্সকিউজ মি, আচ্ছা রাখ। রফিক সাহেবের বাসা কোথায় আপনি জানেন? তারে দিয়ে কি কাজ? আরে কিভাবে কথা বলছেন আপনি? আমি আপনার সাথে কত রেসপেক্ট দিয়ে কথা বললাম, আর আপনি? আমার ভাষা এমন, আমি গ্রামের মানুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই তো নেই কথা বলে, আর আমি ইংরেজি জানি না। তো বাংলাতেই তো বলা যায়। আচ্ছা রফিক সাহেবের দিয়ে কি কাজ বলুন আমারে। আচ্ছা, তোকে বলতে হবে তার সাথে কি কাজ আমার? এই তাকেই আমি বলবো তার সাথে কি কাজ। আর তুই তো খুব ভালো করে জানিস এই সোসাইটির সবচেয়ে বড় লোক উনি, আর ওনার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি কি দেখছেন, তার ছেলেরে দেখছেন, চিনেন? না, আজই তার সাথে প্রথম দেখা করতে এলাম। আচ্ছা বুঝছি। রফিক সাহেবের ছেলে আজকে ফ্রি নাই, যান, সে দেখা করতে পারবে না। এত বড় সাহস তোর? আমার একবার তার সাথে কথা হোক, তারপরে তোকে এমন মার আমি খাওয়াবো যে সারা জীবন মনে থাকবে তোর। কি তুই আমারে মায়ের খাওয়াবি? যা পারিস করিস, যা, এখন আমার চোখের সামনে দিয়ে যা। শুভ, কি রে, কি ব্যাপার? তোর মুখ এরকম লটকাছে কিসের জন্য? আর বলিস না, এই পৃথিবীতে কত ধরনের লোক যে বাস করে না জানিস, আমার মাথাটা সেই লেভেলের গরম হয়ে আছে। আজ যাচ্ছিলাম রফিক সাহেবের বাসায়, পথে একটা ছেলেকে দেখলাম, ওর কাছে তার বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম। জানিস ছেলেটা যে আমার সাথে কি পরিমাণের বেয়াদবি করেছে না, আমার মাথাটাই পুরো গরম করে দিয়েছে। ওকে তো আমি ছাড়বো না, কিন্তু কথা হচ্ছে যে আমি রফিক সাহেবের বাসায় কিভাবে যাব? তাছাড়া বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে সেই ছেলের সাথে তো আমার দেখাই হয়নি। এদিকে কি থেকে যে কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না। ও, তার মানে তোর বিয়ে রফিক সাহেবের ছেলের সাথে ঠিক হয়েছে? আর এটা কোনো ব্যাপার হলো? ও আমার বন্ধু, চল তোকে আজকে ওর সাথে মিট করাই দিব। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু একটা কথা আছে, ছেলেটা না একটু সহজ সরল, বুঝছিস? ওর মাথায় কিছু একটা আছে, ও কখন কাকে কি বলে ফেলে সে নিজেও জানে না, কথা একটু বেশি বলে, কিছু মনে করিস না, কিন্তু ছেলে হিসাবে খুব ভালো। আরে কোনো প্যারা নিস না, শুনছি অনেক টাকা আছে, আর ওই টাকা দিয়ে আমার জীবন সেটেল হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে তো হয়েই গেল, চল তোকে কাল বা পরশুদিন ওর সাথে দেখা করাই দিই। কেন, কালকেই মিট করা? ঠিক আছে, কালই তোর সাথে দেখা করে দিব, চল এখন চল। চল। কে রে, কার কথা ভাবছিস? ক্যাটরিনা কাইফের কথা ভাবছিস নাকি? না, কারো কথাই ভাবছিলাম না, তোর কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিস কেন রে? আমার কথা ভাবছিস কেন? আচ্ছা, তোর বাবা কি কোনো মেয়ে ঠিক করেছে তোর বিয়ের জন্য? হ্যাঁ, কেন? আরে তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে আমার বান্ধবী। গতকাল তোদের বাসায় যাচ্ছিল, রাস্তার মধ্যে কোন এক ছেলে যেন ওকে কি সব বলে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। এখন এসে আমাকে বলছে তোর সাথে দেখা করে দেওয়ার জন্য। দেখ, মেয়েটা কিন্তু ভালো, আমার বান্ধবী বলে বলছি না, তুই এক কাজ কর, তুই সাথে একটু দেখা কর, তা না হলে আমার মাথা পুরোই পাগল বানিয়ে ফেলবে। ও, তোর বান্ধবী? আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসিস। আর আমি তো প্রতিদিন 2টা থেকে 3টা পর্যন্ত মিটিং করি, আর ওই আমাদের আবাসিকের পেছনের যে পার্কটা আছে ওই পার্কে নিয়ে আসিস, দেখা করে নিবনি। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। ও, আর একটা বিষয়, তুই গাড়ি কিনেছিস, আমায় কিন্তু চালাতে দিসনি, তো গাড়িটা চালাতে দিবি? এই তুই ওর সাথে মজা করছিস? তোর কাছে এতগুলো গাড়ি থেকে তুই আমার এই গাড়ি চালাবি? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু শখ হয়েছে তুই চালাস, কথা সেটা না, কথা হচ্ছে বন্ধুদের মাঝখানে এই হীনমন্যতা কি? তোর যখন মন চাইবে তুই তখন নিয়ে চালাবি। চল এখন একটু ঘুরে আসি। আরে না না, এখন ঘুরতে যাওয়ার সময় নেই, কালকে সময় মতো মেয়েটাকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে তুই যা, কাল তাহলে ঠিক সময় মতো আমার বান্ধবীকে তোর কাছে নিয়ে আসবো।
আচ্ছা আমি আসছি। কোথায় রে? আরে বাবা একটু ওয়েট কর না, টেনশন করিস না, দেখবি ঠিক সময় মতো চলে আসবে। শুভ, আরে সৈকত, তোর জন্য ওয়েট করছিলাম। মিট মাই ফ্রেন্ড প্রিয়া, ওই সৈকত। আরে তুই আমার কার কাছে নিয়ে এসেছিস? এইটা তো সেই ছেলেটা যে রফিক সাহেবের পিয়ের মতো কথা বলছিল। আর আমি তোকে বলেছিলাম না যে ছেলেটা আমার সাথে অনেক বেশি বেয়াদবি করেছে। আর আমার সাথে যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল যে আমাকে গালাগাল করছে। আরে কি বলছিস তুই এইসব? আরে ওই তো রফিক সাহেবের ছেলে যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আরে দাঁড়া দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। এই মেয়ে, গতদিন যার কাছে জিজ্ঞাসা করেছিলে যে রফিক সাহেবের বাসা কোথায়, যার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তার ছেলেকে তুমি চিনো? তার ছেলে আমি নিজেই। আর সেদিন আমার সাথেই খারাপ আচরণ করেছিলে, বেয়াদবি করেছিলে, তাই না? আরে ভাই রে ভাই, আমি হচ্ছে সেই ছোটবেলা থেকে একটু ঘাট তেড়া, আমার কথাবার্তা এরকম, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরকম ভাবে কথা বলে। তার মানে কি আমি মানুষটা খারাপ? মানুষটা খারাপ না, আচরণটা এরকম হতে পারে। আমি এমন ভাষায় কথা বলি বিধায় তুমি ভাবছিলে আমি তোমারে গালি দিচ্ছিলাম, তাই না? তোমাকে আমি গালি দিচ্ছিলাম না। আর যাই হোক, এতটা রিয়াক্ট করার কিছু ছিল না। তুমি তো আমাকে বিয়ে করতে এসেছিলে, তাই না? আই এম সরি, আসলে আমি ওই দিন বুঝতে পারিনি। এই এত সরি টরি মানি না। আর ওই তুমি বিয়ে করতে আসছিলে না, আমি তোমার বিয়ে করতে পারবো না, কারণ আমার মনে হয়েছে তুমি বেয়াদব। আর ওই বেয়াদবের সাথে কোনোদিনও আমার সাথে সম্পর্ক হতে পারে না। তুমি তো আমারই সম্মান করতে পারো না। আমি বিয়ে করবো এমন একটা মেয়েরে যে আমার সম্মান করবে, শ্রদ্ধা করবে, বাপ্পারে সম্মান করবে। তোমার দেখলে মনে হয় না যে তুমি আমার সম্মান করবা, কারণ আমি তেড়া তেড়া কথা কই। আরে তেড়া তেড়া কথা কইলে তুমি আমার সাথে বাঁধাবা, ঝগড়া করবা, তা দিয়ে তো দরকার নেই। তুমি অন্য কোনো ছেলে দাও বাপু, আমি তোমার বিয়ে করতে পারবো না। তাছাড়া তুমি আমার বিয়ে করলে একটু সুখেই থাকতে, সোনা দানা টাকা পয়সা সবকিছুই আমাকে ছিল, অসুবিধা ছিল না। তারপরেও আমার সাথে তোমার যাবে না, তোমার আমি বিয়ে করতে পারবো না। আরে ভাই বাদ দে না, ও কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো। সেদিন হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তার জন্য এত বড় রিয়েক্ট করবি? আরে বললাম তো আমি ওরে বিয়ে করতে পারবো না, ও আমার সাথে খাপ খায় চলতে পারবে না। শুধু মনের দিক দিয়ে ভালো হলে তো হবে না, আমার সাথে তো ম্যাচিং হইতে হবে না, খাপ খায় চলতে হবে। আর তাছাড়া আমি হচ্ছে তেড়া, আমার সাথে বউ লাগবে তেড়া, নাহলে একদম নরম হওয়া লাগবে, আমার কথায় কোনো উত্তর দেবে না। যাই হোক, এই তুই ওরে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করিস, ওর বাপরে বলে দিস অন্য জায়গায় বিয়ের ব্যাপারে বলতে। আমি যাই। আরে আমার কথাটা তো শোনো। এত কথা শুনতে পারবো না, আমার মেজাজ এমনি টেম্পার গরম হয়ে গেছে, আমি যাই। আরে আরে সৈকত, আরে তুমি আমাকে মারলে কেন? আর তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা পরে বলছি। এই বাইক কার? তুমি এই বাইকের উপরে বসে আছো কেন? কোন ছেলের সাথে এখানে এসেছো বলো? এই বাইক না মানে কেন? আমি তোমাকে বলেছিলাম না ওই যে মানে হ্যাঁ, আমার খালাতো ভাইয়ের বাইক। খালাতো ভাইয়ের। তোমার খালাতো ভাইয়ের সাথে তুমি যদি এখানে এসে থাকো, তোমার খালাতো ভাই কোথায়? হ্যাঁ, খালাতো ভাই কোথায়? ওই যে ভাইয়া ফার্মেসিতে। সে যদি ওখানে ওষুধই কিনতে যায়, তুমি এখানে বসে আছো কেন? তো আমি কি করব? দেখছো না দোকানে কি পরিমাণের ভিড়, ওখানে কি আমাকে নিয়ে যাবে নাকি? তাই বলছে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে। আচ্ছা তুমি বলো তো, তুমি হুট করে এসে আমাকে মারলে কেন? তোমার কি মনে হচ্ছে আমি এখানে প্রেম করতে আসছি? আমি অন্য কোনো ছেলে নিয়ে ঘুরতে আসছি? এই তোমার ভালোবাসা, তাই না? তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। বুঝতে পেরেছি আমি। তোমাকে বিশ্বাস না করার অবশ্যই কারণ আছে। গত 2 দিন যাবত তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না, কথাও বলো না। এখন দেখছি তুমি একটা ছেলের বাইকে বসে আছো। এটা স্বাভাবিক নয় কি? এটা আমি সন্দেহ করতে পারি যে তুমি কোনো ছেলের সাথে ঘুরতে এসেছো। আচ্ছা এসব বাদ দাও, তোমার খালাতো ভাইকে ডাক দাও, তার সাথে কথা বলবো, কথা বলে তারপর এখান থেকে যাবো। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যদি আমি তোমাকে আমার ভাইয়ের সামনে নিয়ে যাই, তাহলে ভাইয়া তো বাবা মাকে সবকিছু বলে দিবে। তখন আমাদের কি অবস্থা হবে একটু ভাবো। তখন না তোমার সাথে আমি দেখা করতে পারবো, না তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। তুমি একটু বোঝার চেষ্টা করো আর তুমি এখান থেকে যাও। ওই দেখো ভাইয়া চলে আসছে। যাও না, আমি তোমার কাছে হাত জোড় করছি, যাও, পরে দেখা করছি।
এই দর্জিওয়ালা ভাই, এদিকে আসো তো। এইটা একটু সেলাই করে দেবে, 2 ঘন্টার ভেতরে দেবে। হ্যাঁ, এখন দেখো 2টা বাজে, 4টার ভেতরে দেবে, কেমন? ভাই কারণ আপনি এই মোবাইলের ছবিটা কই পাইলেন? ও তো আমার বোন, আপনারা চিনেন? তুমি সব কি বলছো? ভালো করে দেখো তো, এই তোমার বোন? আরে হ ভাই, ও আমার ছোট বোন। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এ তোমার বোন কিভাবে হয়? মিথ্যা বলছো তুমি। ভাই আমি মিথ্যা কথা কেন কমু কন্ত? ও আমার বোন তো, ও আমার আপন ছোট বোন। এটা কিভাবে সম্ভব? ও আমাকে বললো বড় ঘরের মেয়ে, আর তুমি বলছো ও তোমার বোন। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন দর্জি। ও দর্জির বোন হয় কিভাবে? আর বললেন না ভাই, ওর আচরণে আমি একদম বিরক্ত হয়ে গেছি। সারা দিন খালি ঘুরে বেড়াইবো আর বড়লোক পোলাপান গুলোকে খালি বন্ধুত্ব করব। আর দিন শেষে আয়া আমার কাছে টাকা নিয়ে সেই টাকা খালি উড়াইবো। দেখো ভাই, তুমি সত্য বলছো তো? মিথ্যা বলো না জানো। না 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 ভাই, আমি মিথ্যা কথা কইতাছি না। আপনি ওরে নিজেই জিজ্ঞাসা করে দেখেন, তাইলেই বুঝতে পারবেন। আচ্ছা, ও এখানে কখন আসে? আর একটু পরে আইবো টাকা নিতে। আমি সকাল থেকে সন্ধ্যা বন্ধু যা ইনকাম করি সব নিয়ে বন্ধু বান্ধব পিছনে উড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে ওয়েট করি। তুমি ওকে বলবে না যে আমি আছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তুমি যাও। ভাইয়া, ভাইয়া, এদিকে আসো। কিরে, কি ব্যাপার? দোকানের বাইরে থেকে টাকাটা কি করতেছিস কেন? দোকানের ভিতরে যেতে পারস না? তোমার এই ভাঙা দোকানের ভিতরে কে যাবে? শোনো, এত কথা বাড়িও না, আমাকে 5,000 টাকা দাও। কি 5,000 টাকা? এই এত টাকা আমি কই পামু? আমি সামান্য দর্জিওয়ালা, আমি কি বড় কোনো বিজনেসম্যান নাকি? প্রতিদিন তোমার এই নাটক আমার ভালো লাগে না। আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। না, আমি এই টাকা দিতে পারবো না। এমনিতে তো তুই আমার ভাইয়া ডাকতে লজ্জা পাস, আবার টাকা চাস কেন? এখন কি তোমার মতো এই সামান্য দর্জিওয়ালাকে ভাইয়া বলে আমার মান সম্মান নষ্ট করতে হবে? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সি 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 সি, কি নিচু চিন্তা ভাবনা তোর। হ্যাঁ, নিজের ভাইয়ারে ভাই ডাকতে লজ্জা লাগে তোর, তাই না? লজ্জা তো লাগবেই। ভাই যদি তোমার মতো ফকির হয় তো লজ্জা লাগবে না? সামান্যতম লজ্জা কি তোমার মধ্যে নেই? সে তোমার বড় ভাই, তুমি তার সাথে এমন আচরণ করছো, এত সাহস কোথা থেকে পাও তুমি? না মানে সৈকত, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। না মানে সৈকত, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি অনেক গরিব। আমি তোমার কাছে এগুলো লুকিয়েছি সবকিছু। এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তুমি তোমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করো, তাকে অপমান করে কথা বলো। সে দিন রাত 24 ঘন্টা এই দর্জির দোকানে খাটে তোমার জন্য। তোমার পোশাক আশাকের খরচ সমস্ত কিছু সে দেয়, আর তুমি তাকে একটু সম্মান করতে জানো না। আর তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো। এই ভালোবাসার মর্যাদা সম্পর্কে তুমি জানো? তুমি যদি সেটাই জানতে, তাহলে তোমার ভাইয়ের ভালোবাসা সম্পর্কে তুমি বুঝতে পারতে। সবকিছু তুমি বলে দিয়েছো ভাইয়া। আমি কত কষ্ট করে আমার মান সম্মান বাঁচিয়ে চলি, আর তুমি সবকিছু এক মুহূর্তে পানিতে সব ধুয়ে দিলে। তোমার কি এখনো লজ্জা লাগছে না যে তোমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো? আসলে কি জানো, ভাইয়ের টাকা ওড়াও তো, তাই পরিশ্রমের মূল্য বোঝো না। নিজে যখন পরিশ্রম করবে তখন ঠিকই বুঝতে পারবে। ভাই বাদ দেন না, ও যদি বুঝতো তাহলে কি এই দিনটা আজকে দেখতে হইতো? কিছু শেখো তোমার ভাইয়ের কাছ থেকে। তোমার ভাই এত কষ্ট করে টাকা ইনকাম করে, সে তার টাকার মূল্য বোঝে। টাকাকে মূল্যায়ন করতে শেখো। টাকা আছে বলে টাকা উড়িও না। সে কত কষ্ট করে টাকা ইনকাম করছে একটাবার ভাবো। মাথার ঘাম পায়ে ফেলে সে টাকা ইনকাম করছে, আর সেই টাকা তুমি বিলাসিতা করছো। বিলাসিতা বন্ধ করে নিজে টাকা ইনকাম করার চেষ্টা করো, তখন দেখবে টাকার মূল্যটা কি। আজকের পর থেকে তুমি আমার সামনে কখনো আসবে না। আসছি। আরে আমার কথাটা শোনো সৈকত, যেও না সৈকত। কিরে, আর মিথ্যা কথা কবি?
হ্যাঁ, তোরা কইছিলাম না চোরের 10 দিন গৃহস্থের একদিন। সত্যি যেটা সেটা একদিন একদিন সবার সামনে ঠিকই আইব। আপনি সিট বেল্ট লাগান নাই কেন? আপনি জানেন না সিট বেল্ট না লাগালে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে? আইন অনুযায়ী আপনার 2000 টাকা জরিমানা হয়েছে। জরিমানাটা বের করুন। তোর কত বড় সাহস, তুই আমাকে বলিস জরিমানা দিতে? তুই জানিস আমি কে, আমার বাবাকে? তোর মতো একটা সামান্য পুলিশ অফিসার কিনা বলে আমাকে জরিমানা দিতে? তোর সাথে কথা বলো না, আমি আমার সময় নষ্ট করে যাচ্ছি। আমি তোকে কল করে দিচ্ছি, তুই আমার বাবার সাথে কথা বল। এই ম্যাডাম, এই আপনার এত বড় সাহস, আপনি অন ডিউটি পুলিশ অফিসারকে হাত তুললেন? একে তো অন্যায় করেছেন, তারপর আবার অন ডিউটি পুলিশ অফিসারকে হাত তুলছেন। আপনি জরিমানার টাকাটা বের করুন। আর স্যার, আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন। এই মেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। আমি থানাতে ফোন দিয়ে পুলিশ ফোর্স আসতে বলি, একে তারপর থানায় নিয়ে যে উচিত শিক্ষা দিব। এই, ওকে চোর মারছে, তোর কি? তুই ওর হয়ে চামচামি করতে আসছিস? আরে দোস্ত, বাদ দে না। যদি তোর পরিচয় জানে না, চামচামি একদম ছুটে যাবে। এই, কি সমস্যা? হ্যাঁ, সমস্যা কি? থাপ্পড় কি আরেকটা খাওয়ার ইচ্ছা আছে? এই, তুই জানিস ওকে, ওর বাবাকে? ওর বাবা যদি চায় না তোর মধ্যে এরকম অফিসারকে এক তুড়ি মেরে না উড়িয়ে দিতে পারে। এই, মুখ সামলে কথা বলুন। ক্ষমতার বড় এখানে দেখিয়ে কোনো লাভ নেই। আপনারা কে বা কারা এটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ডিউটিরত আছি। আপনারা অপরাধ করেছেন, তাই অপরাধের শাস্তি স্বরূপ জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। আরে বাস, অনেক বলছস। 2 টাকার সামান্য একটা পুলিশ অফিসার হয়ে বড় বড় লেকচার মারতেছস, গলাবাজি করতেছস। তুই কি চাস? আমার বাবা এখানে আসবে, তাই তো? ওকে ফাইন, আমি আমার বাবাকে এক্ষুনি কল করছি। আমার বাবা এখানে আসার পর তোকে যদি সাসপেন্ড না করছি, লাগতে পারে যদি না বের করছি, তাহলে আমার নামও সুমাইয়া মির্জা। হ্যালো, হ্যাঁ পাপা, আমি গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু আমি সিট বেল্ট পরতে ভুলে গেছিলাম, যার কারণে রাস্তার মধ্যে সম্বন্ধ 2 টাকার একটা পুলিশ অফিসার আমার সাথে সিংরেট করতেছে, বলতেছে আমার নাকি জরিমানা হয়েছে, আমার নাকি 2000 টাকা দিতে হবে। পাপা, তুমি এক্ষুনি অন দ্য স্পটে চলে আসো, আর যদি না আসো তাহলে মেয়ে বলে আমাকে আর পরিচয় দিও না। আর হ্যাঁ, সাথে একটা কথা বলে দিই, ওদেরকে এই মুহূর্তে এই চাকরি থেকে বের করতে হবে। এই এই, কার এত বড় সাহস যে আমার মেয়ের গাড়ি রাস্তায় আটকে আমার মেয়েকে জরিমানা করে? বাবা, এই যে 2 টাকার পুলিশ অফিসাররা, ওদের কত বড় সাহস, ওরা আমার গাড়ি আটকে রেখে আমাকে বলতেছে জরিমানা দিতে। আমি নাকি সিট বেল্ট পরি না, এই জন্য আমার জরিমানা দিতে হবে। এদেরকে সাসপেন্ড করো। এই, তুমি কি আমাকে চেনো? আমি এই এলাকার রানিং পুলিশ কমিশনার। স্যার, আমার মেয়ের সাথে বেয়াদবির পরিণাম কি হতে পারে তুমি জানো? তোমাকে এখন আমি সাসপেন্ড করতে পারি। আরে বাবা, তোদের হাওয়া কি ফুস নাই হয়ে গেল? কি রে, আসার আগে তো অনেক বড় বড় কথা বলতেছিলি, আর এখন সেলুট দেখাচ্ছিস? আঙ্কেল, এই দুইটা আমাদের সাথে অনেকক্ষণ যাবত বেয়াদবি করতেছে। এই দুটাকে এমন শিক্ষা দিন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো না করতে পারে। স্যার, আপনি এখানকার শুনে ভালো লাগলো, খুশি হলাম। কিন্তু স্যার, আজকে জরিমানার টাকাটা আপনার দেওয়া উচিত, কারণ আপনার মেয়ে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিল, সিট বেল্ট পরেনি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। জানেন স্যার, গত 3 মাস আগে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার স্ত্রীও সিট বেল্ট ছাড়াই গাড়ি চালাচ্ছিল। সেদিন যদি আমার স্ত্রীকে আমি জরিমানা করতাম, তাহলে হয়তো এই দুর্ঘটনা হতো না। চিরদিনের জন্য আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি স্যার। আমি চাই না আমার মতো পরিবারের সদস্যদের কেউ হারাক। তাই তো স্যার আমি অভিযানে প্রত্যেকটা সময় সিট বেল্টটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা যদি সবসময় ক্ষমতার বড়াই দেখাই, তাহলে আমাদের পরিবারের মানুষগুলো আমাদের ক্ষমতার অপব্যবহার করবে। তাই আমাদের উচিত সঠিক নিয়ম কানুনগুলো আমাদের পরিবারের মানুষদেরকে শেখানো, তাহলে অনেক জীবন বেঁচে যাবে। ঠিকই বলেছ, আসলে আমারই বোঝার ভুল। ঠিক আছে, আমি অনলাইনে তোমার পেমেন্টটা করে দিচ্ছি। বাবা,
তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি জরিমানার টাকা দিয়ে দাও তাহলে আমি পুলিশ কমিশনারের মেয়ে হয়ে লাভটা কি হলো? এই চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। আসলে ভুলটা আমার। আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারি নাই। এই পুলিশ অফিসার ঠিক আছে, আমি সবসময় ক্ষমতার বড়াই দেখিয়েছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, যার কারণেই আজকে এই দিনটা আমার দেখতে হলো। যা গাড়িতে গিয়ে বস। আর শোনো, আমাকে পারলে ক্ষমা করে দিও। স্যার, এটা আপনি কি করছেন? আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? স্যার, আমি যেটা করেছি এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বটা পালন করেছি। আপনি একজন পুলিশ কমিশনার। স্যার, আমাদের যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আরে না, ইটস অলরাইট। ঠিক আছে, তোমরা ডিউটি করো, আমি আসছি। হ্যাঁ,